প্রিয় লিসেনার্স, মাজেদ ভাইয়ের বর্তমান যে ঠিকানা, এই ঠিকানাটা হচ্ছে ঢাকার ঠিকানা। ওনার পরিবারের সবাই ঢাকাতেই থাকেন, তবে ওনার দেশের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জায়গিরহাট ইউনিয়নের অভিরামপুর গ্রামে। ঘটনাটা মূলত এই গ্রামেরই। সময়টা 2010 কি 11 সাল, এমন একটা সময়। ঘটনাটি ঘটেছিল ওনার মামার এক মেয়ের সাথে। তো ওই গ্রামে, মানে ওই অভিরামপুর গ্রামটা ঢাকা রংপুর হাইওয়ের পাশেই। গ্রামটা বেশ লম্বালম্বি। ওই গ্রামের বড় একটা পাড়াই, মানে পাড়া বলতে ছোটোখাটো একটা গ্রামের মতোই আর কি বলতে হয় সেটা। ওরকম একটা পাড়া গড়ে উঠেছে শুধু এই আব্দুল মাজেদ ভাইয়ের নানা বাড়ির লোকদেরকে দিয়ে। বিশেষ করে ওনার নানার বেশ কয়েকজন সন্তানাদি ছিলেন বা আছেন এখনো। তো ওনার নানা কি করেছিলেন, ওনার যে জমিগুলো, এই জমিগুলো তাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়েছিলেন। তাদেরকে বিয়ে শাদী দিয়ে দিয়েছিলেন। তারপরে ঘর বাড়ি তুলে দিয়েছিলেন। তারপর তাদেরও সন্তানাদি হয়েছে, তাদেরকেও ঘর বাড়ি তৈরি করে দিয়েছেন আবার সেই মামারা। তো এভাবেই কিন্তু বড় একটা পাড়া গড়ে উঠেছে। দেখা যাচ্ছে যে একদম বিশাল মাঠের মধ্যে বড় একটা পাড়া, চারদিকে আবার ধানের ক্ষেত, এমন একটা অবস্থা। আর গ্রামটা লম্বালম্বি। ওনার নানার অনেক জমি জমা ওখানে আছে আর কি। এই কারণেই নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে ওভাবে ঘর বাড়ি তৈরি করেছেন। মূলত যে ব্যাপারটা ঘটেছিল সেটা হচ্ছে যে ওনাদের ওই পাড়ার কাছাকাছি একটা মসজিদ রয়েছে। মসজিদটা একটা বট গাছের কাছাকাছি জায়গায়। বট গাছটা অনেক পুরনো। পুরনো বলতে এইরকম আকৃতি আমাকে আব্দুল মাজেদ ভাই জানিয়েছেন যে প্রায় 15 ফিট এক পাশ থেকে যদি ধরা হয় এতটা মোটা, আর গোল করে যদি মাপা হয় তাহলে এর দ্বিগুণ বা তিনগুণ হতে পারে। এত মোটা একটি বটগাছ। এটার বয়স 200 বছরের আরও বেশি হবে, এমনটা জানিয়েছেন আর কি। ওটার কাছাকাছি একটা মসজিদ রয়েছে। আর ওই গ্রামে আগে যাওয়ার জন্য আসলে পথ বলতে এই আইল ধরে যেতে হতো, কারণ এই পাড়াটা তো মূলত পারিবারিকভাবে তৈরি হয়েছিল। ওই মসজিদে যাওয়ার জন্য আগে ওই আইল ধরেই যেতে হতো। এখন কিছুটা উন্নত হয়েছে আর কি। তো ঘটনাটা যখন ঘটে, সময়টা তো 2010-11 সাল। ওই সময় এই যে ওনার এক মামা, এই মামার যেই বড় মেয়ে, তার বিয়ে হয়েছে। বিয়ে হবার পর, বিয়েটা হয়েছে কাছাকাছি জায়গায় আর কি, ওই একদম কাছাকাছি জায়গায়। এখন সবকিছু ঠিকঠাকই চলছে। হঠাৎ করে একদিন সকালবেলা এই মামাতো বোনের খুব জ্বর। জ্বর থেকেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাকে কেউ টাচ করতে পারছে না। তাকে যেই টাচ করে, তার হাজবেন্ড টাচ করুক, তার শাশুড়ি টাচ করুক, তার পরিবারের অন্য সদস্য যারা আছে তারা সে টাচ করুক, টাচ করার সাথে সাথে সে এমন জোরে চিৎকার দিয়ে উঠছে, বলছে যে জ্বলে গেল, পুড়ে গেল। তাকে টাচ করা যায় না, যেখানে টাচ করুক সেখানে জ্বলে যায়, পুড়ে যায়, এমন ব্যথা শুরু হয়ে যায়। কি হয়েছে, হঠাৎ করে এরকম কেন? রাতের বেলা তো ঠিকঠাক ছিল, একদম দিব্যি সুস্থ, ঘরের কাজকাম করেছে আর কি। সকাল থেকে কেন এমনটা হলো? তখন উনি একটা ব্যাপার বললেন। এই ব্যাপারটা শুনেই বুঝে গেল এইটা কোনো স্বাভাবিক ব্যাপার না। উনি বললেন যে এর আগে দুইজন দরবেশ টাইপের লোকের সাথে দেখা হয়েছে। দুইজনের চেহারা একই রকম কিনা মনে নাই, তবে মনে হচ্ছে একই রকম, তারা একই ব্যক্তি ছিলেন। এই দরবেশ টাইপের লোকটি এসে ওনাকে কিছু কথা বলেছিলেন। কি কথা ওনার এই মুহূর্তে ওইভাবে মনেও আসছে না, তবে কিছু একটা করতে নিষেধ করেছিলেন, উনি সেটা করেন নাই। এরপর মানে এই যে যেদিন সকালবেলা ওনার এই ধরনের সমস্যা, তার আগের রাত্রে, বেশ অনেক রাত্রে বলতে কি, তখন আসলে ফজর আজান দেয় নাই এমন সময় উনি উঠেছিলেন। তখন হঠাৎ করেই ওই রকম দরবেশ গোছের ওই লোকটার সাথে দেখা, তবে এবার তাকে অনেক রাগান্বিত মনে হচ্ছিল। সে এসে বলল যে মারে, তোকে কতবার করে নিষেধ করলাম, তুই কথাটা শুনলি না, আমার আর কোনো উপায় নাই। এই বলেই নাকি ওই অবয়বটা এই আপার মাথায়
একটা টাচ করে, জাস্ট খালি একটা টাচ করে, একটা আঙ্গুল টাচ করেছে, হাতটা বেশ লম্বা করে দিয়ে। এরপর ওনার কিছু মনে নাই, উনি দ্রুত বাসায় চলে আসছেন। তারপরেই এই সমস্যা শুরু। সবাই তো বুঝে গেছে যে বড় ধরনের কোনো একটা ব্যাপার রয়েছে। কারণ হলো এই যে যিনি মামা, এই যে আব্দুল মাজিদ ভাইয়ের মামা, উনি যখন ওই মসজিদের ওই দিক দিয়ে যেতেন, আব্দুল মাজিদ ভাইয়ের মামা কিন্তু মাছের ব্যবসা করেন, মাছ ধরেনও আবার মাছের ব্যবসাও করেন, মাছ কিনে আবার বিক্রি করেন, এখনো করেন। উনি মাঝে মাঝেই একটা অদ্ভুত আলো দেখতেন ওই বট গাছের মাথার উপরে, বড় একটা আলোর বলের মতো একটা জিনিস মাঝে মাঝে উনি দেখতেন। যেহেতু রাতের বেলা আসা যাওয়া করতেন, শুধু যে মামা দেখেছেন তা না, গ্রামের আরো অনেকেই দেখেছেন, তবে কখনো কোনো ভয়ঙ্কর জিনিস ওখানে দেখেন নাই। ওনারা বুঝতে পারলেন যে যখন আব্দুল মাজিদ ভাইয়ের এই মামাতো বোন উনি এই অবয়বগুলো দেখেছিলেন, এইটা ওই অনেকটাই বট গাছের কাছাকাছি কাছাকাছি জায়গায় উনি দেখেছিলেন, তাহলে হতে পারে ওই বট গাছে থাকা ওই জিনিসটাই হয়তোবা ওনাকে আসর করেছে, যার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এখন উনি তো প্রচণ্ড অসুস্থ, কথা বলার মতো অবস্থা নেই, কোনো মতে ভাঙা ভাঙা গলায় এই সমস্যাগুলোর কথা বলেছিলেন। এখন এটা তো আরো বিস্তারিত জানতে হবে। আব্দুল মাজিদ ভাইয়েরই এক আত্মীয় যিনি কবিরাজি করেন, ওনাদের এলাকায় কবিরাজদেরকে ফকির বলা হয়, অনেক জায়গায় রাকি বলা হয়, কোথাও কবিরাজ বলা হয়, ওনাদের এলাকায় ফকির বলা হয়। তো ওই একজন ফকিরকে নিয়ে আসা হয়। তো উনি আসেন, উনি একটা বিশেষ পদ্ধতিতে ওই আপার চতুর্দিকে একটা বন্ধনী দেন। ওই আপাকে ধরে তো নিয়ে আসা যায় না, এমন একটা সমস্যা। ওনাকে হাত ধরতে গেলেই উনি চিৎকার শুরু করেন, এমন চিৎকার যে ওই চিৎকারের পর আসলে তাকে টাচ করাও যায় না। তারপর অনেক কষ্ট করে তাকে ধরে উঠোনে নিয়ে আসা হয়, চারদিকে একটা বিশেষ পদ্ধতিতে বন্ধনী দেওয়া হয় বৃত্তাকারে, কবরের মাটি দিয়ে চতুর্দিকে এক ধরনের নাকি বন্ধনী দেওয়া হয়েছিল। এরপর খুব বেশিক্ষণ সময় লাগে নাই, অল্প কিছু সময় আমল করার পরপরই ওই আপার শরীরে, তখন তো আসলে ওনার উপর যে জিন হাজির করবে এমন অবস্থা ছিল না, ওনার শরীরে যে জিন হাজির করবে এমন অবস্থা মোটেও ছিল না। পাশে আর একটা বৃত্ত করা হয়েছিল, সেখানে তুলা রাশির একজন লোককে বসানো হয়েছিল। তো তার শরীরে হাজির হয়েছিল। হাজির হওয়ার সাথে সাথেই একটা সালাম দেয়, খুব সুন্দর করে সালাম দেয়, আগেই সালাম দিয়েছে আর কি। সালাম দেওয়ার পর ওই অবয়বটা ওই ব্যক্তির তুলা রাশির শরীরের ভেতরে থেকে বলছে যে আমি জানি আপনারা আমাকে কেন ডেকেছেন, আমারও কিছু বলার ছিল, যার জন্য আমি ডাকার সাথে সাথেই চলে আসছি। আমি এই বট গাছে থাকি বহু বছর হলো, যখন এই গ্রাম হয় নাই তখন থেকে, এই বট গাছটার যখন শুরু তখন থেকেই আমি থাকি। আমার বয়স 400 বছরেরও বেশি। আমি মূলত এখানে যে আছি নিজের অজান্তেই কখনো কখনো আপনারা দেখেছেন, কখনো কখনো আলোর একটা বলের মতো আকারে দেখেছেন, তবে আমার অজ্ঞাত সারেই আপনারা দেখেছেন। আমি কখনো জেনে বুঝে কোনো মানুষের সামনে আসি নাই, বাসার চেষ্টাও করি নাই, কখনো কাউকে আগেও ক্ষতি করি নাই, এখনো করি না, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব না। কিন্তু এই মেয়ের বিষয়টা আমি বাধ্য হয়েছি তাকে কিছুটা শাস্তি দিতে, কারণ না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছিল। এই ধরনের কথা শুনে উপস্থিত সবাই, ওই উপস্থিত মানুষদের মধ্যে আব্দুল মাজিদ ভাইও ছিলেন। তো উপস্থিত সবাই তো হতবাক হয়ে যায় যে এত সুন্দর নম্র ভাষায় কথা বলছে, ঘটনাটা কি? সাধারণত দেখা যায় যে সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে যে জিন অনেক হম্বিতম্বি করবে, কি করে, কবিরাজ আবার কি করে, বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে, সে বলবে যে যাব না যাব না। সবাই এরকমটা দেখার জন্য আসলে আগ্রহী ছিল, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে অন্যরকম। জিনটা এমনভাবে কথা বলছে যে সকলের আগ্রহের একটা কেন্দ্রবিন্দু হয়ে গেছে ওই জিনটাই, তবে পজিটিভ আকারে। জিনের কথাই সবাই শুনছে, সবাই আগ্রহ তৈরি আসলে হয়ে গেছে সবার মধ্যেই, আসলে সে কেন এই মেয়েটাকে এইভাবে শাস্তি দিল। নিশ্চয় সবারই কথা হলো নিশ্চয়ই এই মেয়েটা এমন কাজ করছে যার কারণে সে শাস্তি দিতে বাধ্য হয়েছে। সবাই চিন্তা করছে সে কাজটা কি করছে, এটা আগে আমরা জানবো।
যখন কবিরাজ বললেন যে আপনি তাহলে বলেন যে কেন ওকে এই শাস্তিটা দিলেন, তখন ওই জিনটা বলে যে ও অনেক ভোরবেলা উঠতো, উঠে বিভিন্ন কাজ করত, ওর আসলে উচিত ছিল পাক পবিত্র অবস্থায় এদিক দিয়ে হাঁটাহাঁটি করা। আমি এইখানে বসে জিকির আজগার করি, এই পাশের মসজিদে বসে কোরআন তেলাওয়াত করি, ও যখন ওই অবস্থায় এখানে আসে, অজু অবস্থায় আসে না, তখন আমার শরীরে এক ধরনের জ্বালা পোড়া সৃষ্টি হয়। এটা জিনেদের জগতের এক রহস্য, এটা আপনারা বুঝবেন না। আমি বিভিন্নভাবে ওকে বলেছি। একবার এসে আমি তাকে স্বাভাবিক মানুষের সুরতে বলেছি যে মারে, তুই পাক পবিত্র হয়ে আসবি, আমার অনেক কষ্ট হয়, তুই এভাবে আসিস না, অজু করে আসবি, অজু করে কাজকর্ম করবি। কিন্তু মেয়েটা শোনে নাই। আশা করেছিলাম যে সে হয়তোবা আস্তে আস্তে বিষয়টা বুঝতে পারবে। তারও বেশ কিছুদিন পরে আমি ওর এই উৎপাত সহ্য করছি, বেশ কিছুদিন পরে আবার ওকে আমি দেখা দেই, বলি, তারপরও ও বুঝতে পারে নাই। ও যাতে ভয় না পায়, আমি খুব সুন্দর সুরতে ওর সামনে এসেছিলাম, তারপরও বুঝতে পারলো না। আসলে ও তো অবুঝ এরকমটা না, ওর সেই বয়সটা না যে বয়সে সে বুঝতে পারবে না। এদিকে আমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল এই কারণে। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নেই ওকে আমি একটা ছোট্ট শাস্তি দেব, যাতে করে ও বিষয়টা বুঝতে পারে। এছাড়া আমার আর কোনো উপায় নাই। আপনারা কখনো বলতে পারবেন যে এই গ্রামের কেউ কখনো এখানে সে ভয় পেয়েছেন বা আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কখনো কোনো কবিরাজের কাছে আমাকে হাজির করতে হয়েছে এত বছরে? সবাই বলে না না না, এরকম তো কোনো কিছু হয় নাই। তখন ওই কবিরাজ বলেন, উনিও অনেক সম্মানের সাথে বলছিলেন যে হুজুর, মানে হুজুর বলে সম্বোধন করছেন, হুজুর ও তো অবুঝ, বোঝে না। যদিও তার বিয়ে হয়েছে, আর বয়স কতই হয়েছে, 16-17 বছর বা 18 বছর হয়েছে, ও তো আসলে এইসব বিষয় বুঝতে পারে নাই, আপনি ওকে মাফ করে দেন। তো এইটা যখন বলে, তখন ওই জিনটা বলে আমি ওকে মাফ করে দিব, তাতেও কোনো সমস্যা না, কিন্তু আপনাদের কাছেও তো আমার একটা চাওয়ার আছে, আপনারা আমাকে সেই বিষয়টা দেবেন কিনা বলেন। এমন কোনো কিছু চাইবো না যেটা আপনারা দিতে পারবেন না বা যেটা দিতে আপনাদের টাকা পয়সা খরচ হবে। তখন কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকেন। চুপ করে ওখানে উপস্থিত যেই গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন তাদের দিকে তাকিয়ে বলেন যে আমি মনে হয় বুঝতে পারছি যে উনি কি চাচ্ছেন। উনি হয়তোবা চাচ্ছেন যে আমরা যেন এই বটগাছের কাছে এমন কোনো কাজ না করি যাতে করে ওনার অসুবিধা হয়, ওনার আমলে অসুবিধা হয়, উনি এটাই চাচ্ছেন। তখন উপস্থিত সবাই সম্মতি দিলেন যে আমাদের সকলের তরফ থেকে আপনি বলে দেন যে আজকের পর থেকে আমাদের দ্বারা ওনার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। উনিও যেন আমাদের কাউকে ভয় না দেখায়, যদিও বা আগেও দেখায় নাই, তারপর পরেও যেন না দেখায়। আর যদি কেউ একান্ত ভুল করেই ফেলে, উনি যেন আমাদের উপর রাগ না করে, অনিচ্ছাকৃত যদি কেউ করেই ফেলে, আর আমরা এই বিষয়ে সতর্ক থাকব। ওখানে যারা গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন তারা এই বিষয়ে সম্মতি দেন। কবিরাজও এই মেসেজটা তখন জিনের সামনে হাজির করেন যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। জিনও খুশি হয় এবং বলে ঠিক আছে, ওই মেয়েটাকে আমার আরেকটু কাছে নিয়ে আসো। তখন এই যে আপা, তাকে ধরে আরেকটু কাছাকাছি নিয়ে আসা হয়, ওই বৃত্তের কাছাকাছি। তখন ওই যেই মানুষটার শরীরে ওই জিনটা ভর করেছিল, হাতটা বাড়ায়, হাতটা বাড়িয়ে আবার ওই আপার মাথায় হাত দেয়, জাস্ট করে টাচ করে 2 সেকেন্ডের মতো। এরপরে বলে ঠিক হয়ে গেছে, ও ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এই বলে ওখান থেকে সালাম দিয়ে ওই জিনটা চলে যায়। অল্প কিছু সময়ের পরেই ওই আপার জ্ঞান ফেরে, একদম দিব্যি সুস্থ। যে কিনা জ্বরে কাঁপাকাঁপি করছিল, শরীরে ভয়ঙ্কর ব্যথা, কেউ স্পর্শ করতে পারত না, একদম স্বাভাবিক হয়ে যায় সাথে সাথে। তবে এই ঘটনার পর থেকে গ্রামবাসী খুব সতর্ক হয়ে যায় যেন ওখানে কেউ এমন কোনো কাজ না করে ওই বুজুর্গ নামাজি জিনের কোনো অসুবিধা হয়। তবে বেশ কিছু বছর আগে একটা অদ্ভুত ঘটনা ঘটে, যেটা খুবই রহস্যময় ঘটনা। সেটা হচ্ছে ওই রাত্রে হালকা বাতাস হচ্ছিল, কোনো ঝড়ো বাতাসও না, হালকা বাতাস হচ্ছে। এমন সময়
করকর করকর একটা আওয়াজ আসে। আওয়াজটা এমন, কেউ যদি শেকড় সমেত গাছ তুলে ফেলে এক ধরনের করকর আওয়াজ হয় না, বা চটচট আওয়াজ হয় না, ওই রকম মাটি থেকে শেকড় উঠতে গেলে যেরকম শব্দ হয় ঠিক ওই রকম শব্দ হচ্ছে। এরপরে ধপাস করে একটা শব্দ। লোকজন চিন্তা করলো কি ব্যাপার, কি হলো। সকলে বের হয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখেন। এই যেই বড় মোটা অনেক প্রাচীন এই বটগাছ, এই বটগাছটি শেকড় সমেত উপড়ে পড়ে আছে। কোনো বাতাস নাই, ঝড় নাই। বাতাস হালকা ছিল, কিন্তু ঝড়ো বাতাসেও কিন্তু এত বড় গাছ উপড়ে পড়ার কথা না। গাছটি উপড়ে পড়ে আছে। গাছটি এমনভাবে উপড়ে পড়েছিল, রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। এখন কি করবে? গ্রামবাসী সিদ্ধান্ত নেয় গাছটি কেটে ফেলবে। গাছটি কেটে ফেলা হয়েছিল। এরপর থেকে ওই যে আলো, যে আলোটা অনেকটা বলের মতো দেখা যেত, এটাকেও কেউ কখনো দেখেনি। কি হলো, কেনই বা হলো, আসলে রহস্য কি ছিল, কেনই বা উনি চলে গেলেন, কেনই বা গাছটা এভাবে উপড়ে পড়ে গেল, এইটার রহস্য এখন পর্যন্ত জানা যায় নাই। অনেকে বিভিন্ন ধরনের কথা বলেন যে নিশ্চয়ই কেউ এমন কোনো কাজ করেছিল যাতে করে ওনার অসুবিধা হয়েছে, যেহেতু উনি প্রতিশ্রুতি দিয়েছেন কারো কোনো ক্ষতি করবেন না, এই জন্য উনি নিজে থেকেই এখান থেকে চলে গেছেন। আর এখানে যাতে অন্য কোনো দুষ্টু জিন এসে বাসা বাঁধতে না পারে, এই জন্য এই গাছটা উনি উপড়ে দিয়ে গেছেন। অনেকে এটা ধারণা করে, কিন্তু আসলে রহস্যটা কি? এই রহস্যটা এক অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে ওই অভিরামপুর গ্রামে। এটি ছিল ঘটনা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাকিব হাসান সিফাত। ওনার বাড়ি ফেনী জেলাতে। তবে বিস্তারিত ঠিকানা উনি আমাদেরকে পাঠান নাই, কারণ ওনার ওস্তাদজির নিষেধ থাকার কারণে। ওস্তাদজির অনুমতি সাপেক্ষে ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন। তবে ওনার যিনি ওস্তাদ, তার নামটা উনি উল্লেখ করেছেন, তার নাম মাওলানা আসাদুজ্জামান। আর আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, এই যে সিফাত ভাই, ওনার বয়স কিন্তু কম, 17-18 বছর বয়স। আর ওনার ওস্তাদ এই যে মাওলানা আসাদুজ্জামান, উনি বেশ ভালো একজন রাকি। ওনার একনিষ্ঠ খাদেম হচ্ছে এই সিফাত ভাই, যার কারণে সিফাত ভাইকে উনি হালকা পাতলা কিছু জিনিস শিখিয়েছেন। যেহেতু বয়স কম, শিখতেও তো একটু সময় লাগবে, আস্তে আস্তে উনি অনেক ভালো করবেন, ওস্তাদ সেটাই বিশ্বাস করেন। আর ওস্তাদ এটাও বলেন যে এই সিফাত ভাইয়ের একটা বিশেষ গুণ রয়েছে, যার কারণে উনি এই রাকি হিসাবে বেশ ভালো করবেন। তো যাই হোক, সাল 2021 বা এর আশেপাশের সময় আর কি। তো ওই সময়ে উনি যেই মাদ্রাসায় পড়তেন আর কি, এশার নামাজের পর হুজুরের জন্য খাবার আনতে যেতেন। তো পথটার বিবরণটা একটু দেয়া লাগবে। সেটা হচ্ছে যে যেই বাড়িতে যাবেন, ওই বাড়িতে যাওয়ার জন্য সরাসরি কোনো রাস্তা ছিল না, আইল দিয়ে যেতে হতো। আইল বলতে ফসলের জমিনের দাগ, যেটা আমরা বলি, মাটি দিয়ে একটা সীমানা দেওয়া হয় এক জমি থেকে আরেক জমিকে পৃথক করার জন্য। তো ওর উপর দিয়ে মানুষ হেঁটে যায়, ওইটাকে আসলে আইল বলা হয়। তো ওই আইল দিয়ে যেতে হতো। আর বাড়িটা যেখানে, এই বাড়ির প্রবেশ পথে অনেক গাছপালা ছিল, জঙ্গলের মতো গাছপালা, চারদিকে গাছপালা। বাড়িতে ঢুকতেই বড় একটা তেঁতুল গাছ পড়ে। তেঁতুল গাছটা অনেক লম্বা, এর ডালপালা অনেক লম্বা, অনেক পুরনো একটা তেঁতুল গাছ আর কি। তো উনি ওই বাড়িতে প্রবেশ করেছেন। যখন যান তখন কিন্তু টর্চ লাইট হাতে নিয়ে যান, আবার টর্চ লাইট হাতে নিয়েই ফেন, কারণ রাতের বেলা তো এই ধান ক্ষেতের ভিতর দিয়ে অনেক সময় সাপ টাপ থাকে, তাছাড়া আরো অনেক সমস্যা থাকতে পারে, যার কারণে টর্চ লাইট ছাড়া কিন্তু রাতের বেলা মুভ করা খুব কঠিন আর কি। উনি ওখানে বসেছেন। ওই বাড়িতে যারা ছিলেন তারা খাবার টাবার রেডি করে দিয়েছেন। একটা টিফিন ক্যারিয়ার ছিল, ওই টিফিন ক্যারিয়ারের মধ্যে যেই পার্ট বাই পার্ট যেই বক্সগুলো ছিল, কোনোটার মধ্যে ভাত, কোনোটার মধ্যে ডাল, কোনোটার মধ্যে মাছ সবজি, 4 বাটির মতো ইয়ে ছিল আর কি। আর আরেকটার মধ্যে মাংস দিয়েছিলেন আর কি। তো এরকম কিছু দিয়েছিলেন, উনি আসলে ওইভাবে খেয়ালও করেন নাই, তবে সাধারণত এরকম খাবারই দেয় আর কি। তো ওখান থেকে উনি বের হয়ে আসছেন স্বাভাবিকভাবেই, প্রতিদিন যেটা করেন আর কি। তো যখন বের হয়ে আসছেন, ওই যে তেঁতুল গাছটা, ওই তেঁতুল গাছের নিচে যখন আসছেন, ঠিক এমন সময় উনি একটা শব্দ পান, হাড় কটমট করে চাবালে যেরকম শব্দ হয় ওই রকম শব্দ। উনি চিন্তা করেন যে শব্দটা কোত্থেকে আসছে। উনি বুঝতে পারলেন এই শব্দটার উৎস উপর দিক থেকে, মানে আশেপাশে ডানে বায়ে না, উপর থেকে আসছে।
উনি উপর দিকে তাকিয়েছেন। উনি দেখেন একটা পুরুষ অবয়ব, কালো কুচকুচে। এই অবয়বটা ওই তেঁতুল গাছের বেশ উঁচু একটা ডালে বসে আছে আর কি যেন খাচ্ছে। তবে সে ওই ফসলের যেই জমি ওই দিকে পিঠ দিয়েছিল, মানে ওইদিকে ফিরেছিল। এদিকে এই সিফাত ভাই তো বুঝতে বাকি রইল না যে উনি কোন একটা খারাপ কিছুর খপ্পরে পড়েছেন। আবার এটাও চিন্তা করলেন, আরে হুজুরের সাথে তো কত কাজ করছি, হুজুর কত জিনকে বন্দি করছে, আমি সহযোগিতা করছি, আরে এটা কোথাকার কি, আর এই জঙ্গলে মতো জায়গা, এখানে তো এগুলো থাকবেই। তো উনি কি করেছেন, কিছু দোয়া করে শরীরে ফু দিয়ে আস্তে আস্তে পাশ কাটিয়ে ওই জমির আইলে উঠে গেছেন। হঠাৎ করে পেছন থেকে এবার একটা মহিলা কণ্ঠের ডাক তাকে ডাকতে থাকে, এই সিফাত, এই সিফাত, দাঁড়া দাঁড়া, শুনে যা বাবা, আমার সাথে দুটা ভাত খেয়ে যা। সিফাত ভাই চিন্তা করছেন যে কি আহ্লাদের কথা, এই ভূতের সাথে নাকি এখন আমি বসে ভাত খাবো। তো উনি একটু সাহস করে বলছেন যে না না, ভাত খাবো না, আমি মাদ্রাসায় হুজুরের সাথে খাবো। তখন পেছন থেকে বলতে থাকে যে আজকে ছাগলের মাংস, গরুর মাংস, হাঁসের মাংস রান্না করেছি, খেয়ে যা না, খেয়ে যা। সিফাত ভাই সাহস করে বলছেন, না গো খালা, আমি মাদ্রাসায় গিয়ে খাবো। এরপর ওই মহিলা কণ্ঠটা সিফাত ভাই যিনি হুজুর, তাকে উদ্দেশ্য করে খুবই বিশ্রী ভাষায় গালিগালাজ করছেন এবং বলছে, হুজুরকে খেতে দেব না রে, আমিও সব খেয়ে নেব। আর এমন বিশ্রী ভাষায় গালিগালাজ শেষ পর্যন্ত এই সিফাত ভাই উনি একদম অধৈর্য হয়ে যান। তখন বলে ওঠেন, তবে রে শয়তান, আমার ওস্তাদকে তুই গালি দিস, আমি তো শুরু থেকেই বুঝছি তুই কে। আর যখনই এটা উনি বলেছেন তখনই এই মহিলা কণ্ঠটা এবার একটা কর্কশ পুরুষ কণ্ঠে রূপান্তরিত হয়ে যায়। তবে এবার মনে হচ্ছে নারী পুরুষ মিশ্রিত গলা হয়ে গেছে। ওটা বলতে থাকে যে চিনে তো ফেলেছিস, তা দূরে কেন, আয় রে বাপ, কাছে আয়, কাছে আয়, তোর সাথে একটু মোলাকাত করি, কাছে আয়। আর ভয়ঙ্কর অট্টহাসি, আর বলছে যে এইবার তোকে পাইছি রে, এখন দেখবি মজা কাকে বলে। যখন এই কথাগুলো বলেছে, এর আগ পর্যন্ত কিন্তু সিফাত ভাইয়ের মধ্যে কোনো ভয় কাজ করে নাই, কিন্তু এখন একটা ভয়ের শীতল স্রোত তার শরীর বেয়ে নেমে যায়। তখন উনি ফিল করেন যে উনি খুব ভয় পাচ্ছেন, আর এই জিনিসটা মনে হচ্ছে বেশ শক্তিশালী বটে। উনি তখন শরীর বন্ধ করার যে দোয়া, এটা পরে শরীরে ফু দিয়ে ফেলেন। আগে এমনি টুকটাক দোয়া পরে শরীরে ফু দিয়েছিলেন, কিন্তু এখন যখন বুঝতে পেরেছেন যে এইটা পিছুনি এসে খুব ভালো মতোই এবং আক্রমণ করবে, আক্রমণাত্মক হয়ে গেছে, তখন উনি শরীরটা ভালো করে বন্ধ করেছেন। এখন সাহস ধরে রাখার জন্য উনি কিন্তু ওটার সাথে কথা বলছেন আর ওই মাদ্রাসার দিকে এগিয়ে যাচ্ছেন, বলছেন যে তুই কি আমার চিনিস, জানিস আমি তোর কি করতে পারি। তখন ওই কণ্ঠটা বলে ওঠে, তোকে আমার চেনার দরকার নাই রে হুজুর, তুই আমারে এখনো চিনিস নাই, যা আমি কে, বুঝবি আমি কে। এই কথা বলার পর আসলে সিফাত ভাই তো উনি তো বয়স কম, এগুলোর সাথে মোকাবেলা করার মতো আসলে ওই রকম সক্ষমতা তো ওনারও তখনও হয় নাই, সময় লাগবে, আস্তে আস্তে হবে। মূলত এই সমস্ত কথাবার্তা যখন উনি বলছিলেন তার সাথে, আস্তে আস্তে সাহস তো হারাচ্ছিলেন, এইবার পুরোপুরি সাহস হারায় ফেলেন। এইবার উনি সব কিছু ফেলে মাদ্রাসার দিকে দৌড়াতে থাকেন। এখন এক হাতে টর্চ লাইট থাকলেও তো সমস্যা, শরীরটা ভারী হয়ে যায়। উনি ওই টিফিন ক্যারিয়ারের যা আছে সব ফেলে দিয়ে দৌড়। তবে আল্লাহর রহমতে উনি মাদ্রাসার সামনে চলেও আসেন। মাদ্রাসার সামনে এসে উনি ওনার শরীরের শক্তি হারিয়ে ফেলেন, ঠাস করে পড়ে যান, তবে অজ্ঞান হন নাই। মাদ্রাসার স্টুডেন্টরা তাকে ধরে নিয়ে আসে, তবে জ্বরটারও হয় নাই আর কি আল্লাহর রহমতে, তবে শরীরে দুর্বলতা কাজ করছিল। পরবর্তীতে হুজুর জিজ্ঞেস করেন যে কি হয়েছে, তখন উনি সব কথা খুলে বলেন যে কি হয়েছে। হুজুর বলেন, এ পর্যন্ত এই ত্রিসীমানায় কেউ ঢুকবে এই সাহস হয়নি, আর তোমাকে আক্রমণ করার সাহস কে করলো এটা আমাকে দেখতে হবে। এই হুজুর কিন্তু খুব ভালো মানের একজন রাকি। হুজুর কোনো জিনকে হাজির করার সাথে সাথে নাকি সেই জিন কাকুতি মিনতি করতে চলে যাওয়ার জন্য,
মানে এমন টাইপের একজন রাকি উনি। সেখানে আক্রমণ করার জন্য চলে আসছে, তারপর আবার ওনার এক খাদেমকে আক্রমণ করছে, মানে করার জন্য চলে আসে, পারে নাই। তো হুজুর বলেন যে আচ্ছা দাঁড়াও, আমি আগে একটু তথ্য নিয়ে নেই, এটা কে। আমি আমার যে দুইজন জিন শিষ্য আছে, আলী হাসান এবং জুনায়েদ, এদেরকে ডাকি। এই আলী হাসান এবং জুনায়েদ ছিল খুবই শক্তিশালী দুইজন মুখবির জিন, মানে সংবাদ সংগ্রাহক জিন। এরা মূলত বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিয়ে দিত। হুজুর সেটার উপর ভিত্তি করে রুকিয়া করতেন। আসলে অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা না জেনে তো রুকিয়া করা যাবে না। তো হুজুর কি করলেন, এটা বিশেষ পদ্ধতিতে উনি এই আলী হাসান এবং জুনায়েদকে উনি ডাকেন। ডাকার পর তাদেরকে জিজ্ঞেস করেন যে সাকিব ভাইয়ের উপরে, মানে সাকিব হাসান সিফাত ভাইয়ের উপরে কে আক্রমণ করেছে। এরপর ওরা কিছুটা সময় নেয় যে আমরা একটু খবর নিয়ে আসি। অল্প কিছুক্ষণ পরে তারা চলে আসে এবং এসে বলে সে মুক্তি পেয়ে গেছে। হুজুর বলেন কে সে? তখন এই আলী হাসান এবং জুনায়েদ, এই দুইজন যিনি বলেন যে হুজুর ভুলে গেলেন 6 মাস আগে জাইম নামে খুব দুর্ধর্ষ এক জিনকে আপনি বন্দী করেছিলেন। এই জিনটাকে কেউ মুক্তি দিয়ে ফেলেছে। এ কথা শোনার সাথে সাথে হুজুর বেশ চিন্তিত হয়ে যান যে এই জাইম নামক জিনটাকে উনি বন্দী করেছিলেন অনেক কষ্টে। এটা খুবই দুর্ধর্ষ প্রকৃতির একটা জিন, খুব শক্তিশালী জিন, কিন্তু উনি যে পদ্ধতিতে বন্দী করেছিলেন এটা তো আসলে খুব কঠিন একটা ব্যাপার যে সেটাকে কাটিয়ে তাকে মুক্ত করবে। মুক্তিটা আসলে সে পেল কিভাবে? তখন এই প্রশ্ন যখন করা হলো এই আলী হাসান এবং জুনায়েদের কাছে, তখন আলী হাসান এবং জুনায়েদ জানায় যে এইখানেই একটা ভুল হয়েছে। সেটা হচ্ছে যে হুজুর নাকি যেই বোতলে ওই জাইম নামক জিনটাকে বন্দী করেছিলেন, এই বোতলটা একটা জায়গায় মাটিতে পুঁতে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন এই যে সিফাত ভাইকে। উনি কি করেছিলেন, উনি নদীর কাছাকাছি একটা জায়গায় গিয়ে নদীর পাড়ে গর্ত করে, বেশ গভীর একটা গর্ত করছিলেন, তারপরে ওটাকে পুঁতে ফেলেন। আর নদীর ওই পাড় থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল আব্দুর রহিম মিয়া নামে একজন ব্যক্তি। এই লোকটা মনে করেছে যে এই সিফাত ভাই মনে হয় কোনো একটা সম্পদ লুকাচ্ছে, কোনো গুপ্তধন লুকাচ্ছে। চিন্তা করেছে যে দাঁড়া, আমি একটু তাকে থাকি, সুযোগ বুঝে ও কি লুকিয়েছে সেটা আমি তুলে ফেলবো। সিফাত ভাই ওখানে গর্ত করার পর এমনভাবে আসলে বালিটা মিহি করে দিয়েছেন, উপরে সমান করে দিয়েছিলেন যে এই আব্দুর রহিম মিয়া নাকি ওইখানে এসে ঠিক কোন জায়গায় গর্ত এটা বুঝতে পারছিলেন না। এটা একটা বড় সমস্যা ছিল। কিন্তু উনি বেশ অনেকটা সময় বিভিন্ন জায়গায় গর্ত করেছিলেন, করতে করতে একটা সময় নাকি সেটা পেয়েও যায়। আর যখন পায় সে দেখে আরে এটা একটা খালি কাঁচের বোতল, এক ফোঁটা পানিও এটার ভিতরে নাই। রাগে ক্ষোভে এক আছাড় দিয়ে ওই বোতলটা উনি ভেঙে ফেলেছেন। কারণ রাগ হবারই কথা, এতদিন ধরে সবার আড়ালে ওই জিনিসটা খুঁজছে, গুপ্তধন মনে করে, না জানি কি সম্পদ এই সিফাত ভাই লুকায় রাখছেন, এখন দেখে সেটা একটা খালি কাঁচের বোতল। মূলত এরপরেই ওই শয়তানটা মুক্তি পেয়ে যায়। তার শক্তিটা কিছুটা কমে গিয়েছিল, সে কিছুটা শক্তি সংগ্রহ করে প্রথমেই এই সিফাত ভাইয়ের উপর আক্রমণ করার জন্য আসছিল। কোনো কারণে সে তাকে টাচ করতে পারে নাই, তবে সে আবার আসবে, এটা কিন্তু এই দুইটা জিন বলে। এখানে আরো একটি রহস্যজনক ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এই যে আব্দুর রহিম মিয়া, উনি অল্প কিছুদিন আগেই মারা যান। নদীর পাড়ে উল্টো করে তাকে পুঁতে রাখা হয়েছিল। তাহলে বোঝাই যাচ্ছে যে এই জাইম নামক জিনটাই এই আব্দুর রহিম মিয়াকে হত্যা করেছে। তো যাই হোক, হুজুর এরপরে বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করে এই জাইম নামক জিনটাকে আবারও আটক করেছিলেন। এখনো সেটা আটকই রয়েছে। এটাই ছিল ঘটনা।